আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধীর সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। জমিদাতা এবং প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেটে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। জামালপুর শেরপুর ও কুড়িগ্রামের সব নদীর পানি বিপদসীমার উপরে। চলতি অর্থ বছরের ৬.৫% মূল্যস্ফীতি সম্ভব নয়, দাবি সাবেক গভর্নর ফরাস উদ্দিনের। ধনী গরিবের বৈষম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ১৪ বছর পর ব্রিটেনে ক্ষমতায় লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ। আবারও জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এই সেতু নির্মাণে ১ পয়সারও দুর্নীতি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মামলায় হেরে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল ডক্টর ইউনূস। মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধীর সমাবেশে এসব কথা বলেন তিনি। স্বপ্নের সেতুটি বাস্তবায়নের ফলে বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অবিস্মরণীয় সংযোজন পদ্মা সেতু। অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিবেচনায় এ সেতু উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। বহু ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের সবথেকে বড় বহুমুখী পদ্মা সেতু উদ্বোধনের ২ বছরেই বদলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু প্রকল্পের সড়ক পথ এবং ২৩ সালের ১০ অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এছাড়া বড় অবকাঠামো তৈরির পর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকে। সব মিলিয়ে গেল ৩০ জুন শেষ হয় পদ্মা বহুমুখী সেতুর পুরো প্রকল্পের কাজ। প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জমিদাতা সহ পদ্মা সেতু নির্মাণের সাথে জড়িত সকলের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এ অনুষ্ঠান। এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, আমি তাদের প্রতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকার প্রধান তার বক্তব্যে স্বপ্নের সেতুতে অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া সহ বর্তমানকালের নানা অনিশ্চয়তা তুলে ধরেন। বলেন, সেই পদ্মা সেতুই এখন দেশের গর্ব এবং সক্ষমতার প্রতীক। আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু। এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। প্রধানমন্ত্রী বলেন, সেতুটি বাস্তবায়নের লক্ষ্যে যখন অনেক দূর এগিয়ে নেওয়া হয় তখন স্বার্থান্বেষী একটি মহল এর পেছনে ষড়যন্ত্র শুরু করে। মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে। সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় ১ পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। প্রাক সমীক্ষার পর ২০০১ সালের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পুনরায় ক্ষমতায় আসার পর ২০০৯ সালে বিস্তারিত নকশায় রেল চলাচল সুবিধা যোগ করে শুরু হয় সেতু নির্মাণের কাজ। ২০১৫ সালের ১২ই ডিসেম্বর মূল অবকাঠামো নির্মাণের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের দীর্ঘতম বহুমুখী পদ্মা সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করেন টানা ৪ বারের সরকার প্রধান শেখ হাসিনা। বহুমুখী পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
এর আগে শুক্রবার বিকালে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে সড়ক পথে নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি। আজ সেখানে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট সুনামগঞ্জের পর দেশের পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সিলেটে পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। জামালপুরের সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শেরপুরে নতুন করে ডুবেছে ২০টি গ্রাম। কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আশিকুর রহমানের ডেস্ক রিপোর্ট। গত ২৪ ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট ছাড়া সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাটা এবং কুশিয়ারা তীরবর্তী ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ৮ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। সুনামগঞ্জে ধনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে যে কোনো সময় ডুবে যেতে পারে খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলা। জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন এখন প্লাবিত। এসব এলাকার অন্তত ৫০,০০০ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আকস্মিক বন্যার উন্নতি হলেও সেখান থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুর সদর উপজেলার গাজীর খামার ও নলিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রাম নতুন করে ডুবেছে। এসব গ্রামের রোপা আমনের বীজতলা ও সবজি ক্ষেত তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্ট পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতিদিন ডুবছে নতুন নতুন এলাকা। অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উবদাখালী নদীর পানি কমে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে কমলাকান্দার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলতি অর্থ বছরে ৬.৫% মূল্যস্ফীতি সম্ভব নয় বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ কমানোর পরামর্শ দেন তিনি। অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনবান্ধব বাজেট করে ধনী গরিবের বৈষম্য কমাতে হবে। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চলতি অর্থ বছরের বাজেট জনবান্ধব, টেকসই ও উন্নয়ন সহায়ক হবে কিনা তা নিয়ে বিতার্কিকরা যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন এই ছায়া সংসদে। সরকারি দল বাজেটের নানা সম্ভাবনার কথা শোনালেও বিরোধী দল তুলে ধরে বিভিন্ন সমস্যা। সাদা কালো টাকা নিয়ে খুব কথা বললেন যে আমার দেশে ১০,০০০ কোটি টাকা গতবার এসেছে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক সুরক্ষার পাশাপাশি জনবান্ধব বাজেট গড়ে তুলতে হবে। ধনী গরিবের বৈষম্য কমিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর জোর দেন তিনি। যখন বিদ্যুৎ, পানি, গ্যাসের দাম বাড়ে তখন কিন্তু আমাদের সাধারণ মানুষ বিপাকে পড়ে। আমাদের যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেট বাস্তবায়নের জন্য যাতে ধনী দরিদ্রের বৈষম্যকে কমিয়ে নেই, সামাজিকভাবে আমরা সকলের জন্য ন্যায্যতার ভিত্তিতে আমরা এই বাজেটকে আমরা ব্যবহার করতে পারি, সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। তা না হলে আজকের এই সামাজিক অস্থিরতা যে কোনো ক্ষেত্রে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আমি মনে করি যে দেশের সরকারের নানা কর্ম পরিকল্পনার মধ্যে একটা বাধা সৃষ্টি করতে পারে। সুশাসন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে কর প্রদানের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান। যতক্ষণ পর্যন্ত আমরা দুর্নীতি, অন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিশেষ করে আমরা রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু বাজেট বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার কথা ধরি তাহলে সেই সব দেশগুলির তুলনায় কিন্তু আমাদের কর দেবার দেশের পরিমাণ হার কম। আমাদের ৮০% বিত্তমান কিন্তু কর প্রদান করে না। যাদের উপার্জন ১ কোটি টাকার উপরে এরকম 67% মানুষ তারা কর দেয় না। এই যে কর দিবার প্রবণতা আমাদের মানুষের মধ্যে নাই, সেটি কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এই সময় দেশের অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন অর্থনীতিবিদ ডক্টর ফরাসউদ্দিন। মূল্যস্ফীতি বলা হচ্ছে ৯% বেশি, কিন্তু আসলে এটা ১০% কাছাকাছি। ব্যাংকিং খাত থেকে যদি সরকার বাজেট ঘাটতি পূরণে ধার করে তাহলে ওই টাকাটা বিনিয়োগকারী যারা তারা পাবেন না। বৈদেশিক ঋণ থেকে আমি নেব বলে বাজেটে বলেছি, এইটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক অস্ত্র হতে পারে।
সরকারি দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে জয়ী হয় বেসরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এরই মধ্যে বাকিংহাম প্যালেসে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন রাজা তৃতীয় চার্লস। ফলে টানা 14 বছর ব্রিটেনে শাসন করা কনজারভেটিভ পার্টিকে ছাড়তে হলো দেশ পরিচালনার দায়িত্ব। এদিকে টানা চতুর্থবারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকে। জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরও 3 জন। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শুক্রবার কিয়ার স্টারমার বাকিংহাম প্যালেসে রাজার সাথে দেখা করতে গেলে তিনি তাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের পরপরই তিনি তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারকে সাথে নিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন ডাউনিং স্ট্রিটে। উচ্ছ্বসিত সমর্থকদের শুভেচ্ছা গ্রহণের পর জানান দায়িত্বভার গ্রহণের কথা। I want to thank the outgoing Prime Minister Rishi Sunak. His achievement as the first British Asian Prime Minister of our country, the extra effort that will have required should not be underestimated by anyone. And we pay tribute to that today. And the service they receive from politicians grows this big. It leads to a weariness in the heart of a nation. এর আগে আনুষ্ঠানিক ফলাফলে হাউস অফ কমন্সের 650 আসনের মধ্যে 400-এরও বেশি সিটে জয় পায় লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে লেবার পার্টিকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক। The Labour Party has won this general election, and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. Today, power will change hands in a peaceful and orderly manner, with goodwill on all sides. নির্বাচনে বিভিন্ন দল থেকে অংশ নেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এতে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। আরও কয়েকটি আসনে জিতেছেন রূপা হক, রুশনারা আলী ও আফসানা বেগম। জাহিদুল আলম, এটিএন বাংলা। পর্যটন শিল্পে রাজশাহীকে সমৃদ্ধ করতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। আমের স্বর্গের আমন্ত্রণ প্রতিপাদ্যে বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এর সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কাঁচামরিচের কেজি 240 থেকে 280 টাকা। করলা, বেগুন, বরবটি, গাজর, শসা সহ অনেক সবজির দাম ছাড়িয়েছে 100। আবারও বাড়ছে পেঁয়াজ ও আলুর দাম। দেশি মুরগি ও গরুর মাংসের দামও বাড়তির দিকে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর বাজারে হঠাৎ করেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে বলছেন টানা কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ ঘাটতির কথা। তবে বাজারে সবজির কোনো কমতি নেই। সিলেট অঞ্চলে বন্যা, কিন্তু অন্য অঞ্চলে তো আর বন্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে ওই একটা বিষয়কে পুঁজি করে কিন্তু জিনিসপত্র সব দাম বেড়ে গেছে। বেগুন 120 টাকা কেজি, শসা আছে আপনার 100 টাকা কেজি, দেশিটা 120 টাকা, হাইব্রিড আছে 80 টাকা, আর ইয়া হলো আপনার সিম আছে 400 টাকা কেজি, টমেটো 200 টাকা কেজি আছে। বর্ষার অজুহাতে আবারও বাড়ছে কাঁচামরিচের ঝাল। বর্ষার কারণে পানি ওইটা মরিচ নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। নাহলে এটা মরিচ থাকলে হলে 100 টাকা 120 টাকা কেজি। সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে আবারও অস্থির পেঁয়াজের বাজার। দাম বাড়ছে আরেক নিত্যদিনের পণ্য আলুরও। পেঁয়াজ দেখলেন আমি 90 টাকা কিনছি, পরের সপ্তাহে 100, আজকে কিনলাম 110। বাজার এখন আমাদের কাছে মধ্যবিত্তের কাছে একটা আতঙ্কিত সময় আর কি। এদিকে কোরবানি ঈদের আমেজ শেষ হওয়ার সাথে সাথে বেড়ে গেছে গরুর মাংসের দাম। 800 আর 780, 5000 টাকা বেশি দিয়ে আমি কেন 5000 টাকা বেশি
কম বেচতে পারবো, আমার তো কিনা দামে বেচতে হবে। তবে কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার হচ্ছে 175 থেকে 70, আর সোনালি হচ্ছে 290 থেকে 300, আর দেশি হচ্ছে 560 থেকে 570। নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ক্রেতা বিক্রেতা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী মিরপুরে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি 1 লাফে 5 গুণ বাড়ায় দর্শনার্থী কমেছে প্রায় 70%। টিকিটম্যান জানান, শুক্রবার সকালেই 400 থেকে 500 জন গার্ডেনে আসলেও এদিন ঢুকেছে অর্ধশতের কম মতো। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে প্রধান ফটকের সামনে মানববন্ধন করে কয়েকটি সংগঠন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ব্যস্ত এই নগরীতে চোখের প্রশান্তি ও স্বস্তির খোঁজে ছুটির দিনে সবাই ছুটে 215 একরের এই বোটানিক্যাল গার্ডেনে। কেউ কেউ হাটে রোজ নিয়ম করে, কিন্তু হঠাৎ প্রবেশ ফি 20 টাকা থেকে 100 টাকা বাড়ানোই প্রশ্ন উঠেছে এর যৌক্তিকতা নিয়ে। ক্ষুব্ধ দর্শনার্থীরা। আমরা তো জানি না, হঠাৎ করে আসছি, আয়সা দেখে 100 টাকা করে করছে। এখন এরকম হইলে তো আর বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাইব না। সুন্দর একটা জায়গা বানাইছে, তার মানে এই না ওই যে অনেকগুলা লোক চলেও গেল এত টাকা টিকিট দেখে। আমার বাচ্চারা স্কুল যায়, আমার স্কুল পোষাইতে হয়, ওই ফ্রি হয়ে আমি আসবো। এক শ্রেণীর স্বার্থন্বেষী মানুষ এটাকে 20 টাকা থেকে 5 গুণ বৃদ্ধি করে 100 টাকা। যারা সিদ্ধান্ত নেয় চিন্তা ভাবনা করে নিতে হয়, হঠাৎ করে নিতে হয় নাকি? দুশ্চিন্তায় পড়েছেন টিকিট বিক্রেতারাও। দর্শনার্থী কমেছে অর্ধেকেরও বেশি। শুক্রবারে আমরা দেখা যায় এখন মিনিমাম 400-500 লোক ঢুকে যেত, এখন মানে 150 জন লোক ঢুকে নেই। প্রবেশ মূল্য বৃদ্ধি ও হাটের সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধনও করেছে কয়েকটি সংগঠন। উন্নয়নের স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম 20 টাকা পর্যন্ত, কিন্তু এই যে 100 টাকা, এটা একটা বড় রকম প্রতিবন্ধকতা। কোথায় আমাদের এরকম প্লেস আছে যেখানে গিয়ে আমরা এরকম মানে অক্সিজেন পাবো? মানে আমাদের এই সামর্থ্য নাই যে প্রতিদিন 100 টাকা দিয়ে প্রবেশ করা। হুট করেই 5 গুণ বৃদ্ধি করার কারণটাও আমাদের জানা দরকার। জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি নেক কামনা করতেছি। এমনিতেই ঢাকায় বেড়ানোর জায়গা হাতে গোনা, শিশু কিংবা শিক্ষার্থীরাও সবুজ দেখতে পায় কম। তার উপর কর্তৃপক্ষ কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তার উত্তর জানা গেল না শত চেষ্টা করেও। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্ট এক্স খেলার খবর। দু 2025 সালের মধ্যে যুব দলকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে গড়ে তুলতে চান নাভিদ নওয়াজ। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব নিয়ে বলেন শ্রীলঙ্কার এই কোচ। এর আগে তার অধীনে 2020 যুব বিশ্বকাপ জেতে টাইগার যুবারা। বিসিবির একাডেমিতে নতুন ক্রিকেটার তৈরির কাজ শুরু করেছেন তিনি। প্রাথমিকভাবে 39 ক্রিকেটার যোগ দিয়েছেন তার ক্যাম্পে। এ সময় নওয়াজ বলেন, এদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, তাদের যত্ন করাটাই গুরুত্বপূর্ণ কাজ। আমরা বিশ্বকাপ জিতবো এটা বলা ঠিক নয়, এখানে আসল কাজ হলো দলটাকে গড়ে তোলা। আমরা জানি বিশ্বকাপে লড়তে হলে কি কি উন্নতি দরকার। বড় দলকে চ্যালেঞ্জ জানানোর মতো সব ধরনের গুণ আমরা অর্জন করতে চাই। বিশেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধীর সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। জমিদাতা ও প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি। সিলেটে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী। জামালপুর শেরপুর ও কুড়িগ্রামের সব নদীর পানি বিপদ সীমার উপরে। চলতি অর্থ বছরের 6.5% মূল্যস্ফীতি সম্ভব নয়, দাবি সাবেক গভর্নর ফরাস উদ্দিনের। ধনী গরিবের বৈষম্য কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং 14 বছর পর ব্রিটেনে ক্ষমতায় লেবার পার্টি। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, আবারও জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।